আচ্ছা, এই ভিডিওতে বেসিক্যালি তোমাদের কয়েকটা জিনিস ডিসকাস করব ডিএসসি 6 এর। যদি প্রশ্ন কমন না পাও বা যদি প্রশ্ন ঘুরিয়ে আসে তাহলে কতভাবে ঘোরাতে পারে, বা তোমাদের যাদের একদম পড়া হয়নি তোমরা কোন কোন কোশ্চেন্সগুলো কিভাবে করবে সেটাও একটুখানি বলে দেবো। একটা জিনিস তোমাদের বলে দিই, তোম মানে তোমাদের যদি কোনো বন্ধু আমার কাছে পড়ে, জিজ্ঞাসা করে দেখতে পারো। আমি একদম ডে ওয়ান থেকে, যেদিন থেকে ফার্স্ট পড়ানো শুরু করি আমি, সেদিন থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো লিখে দিই, এবং প্রশ্নগুলো যখন লেখায় তখন বলে দিই যে কোন কোশ্চেন্সগুলো অড হিসেবে করলে হয়ে যাবে, কোন কোশ্চেন্সটা সেপারেটলি করতে হবে সেটা বলে দিই। বা সিম্বলের সাথে ননসেন্স একই অ্যান্সার হবে কিনা, নাকি দুটো আলাদাভাবে করতে হবে, বা দুটো যদি একসাথে করো তাহলে কিভাবে নোটসটা বানাতে হবে, সেই সমস্ত কিছু বেসিক্যালি বলে দিই। এইবার সেটা ক্লাসে বলি, এবং সেখানটায় বেশ খানিকটা টাইম পাই আমি, তার কারণ 1.5-2 ঘন্টা ক্লাস হয়। এবার সেটা তো ইউটিউবে করা পসিবল না, তার কারণ একটা সাজেশনস ভিডিওটা কাইন্ড অফ হচ্ছে কি তোমার আমাকে 14 মিনিটের মধ্যে বা 10 মিনিটের মধ্যে বেসিক্যালি পোস্ট করতে হয়। তার কারণ সাজেশন ভিডিও মানেই তো একটা শর্ট ভিডিও, তাই না? তো সেক্ষেত্রে সেটা বলা পসিবল হয় না, বাট ম্যাক্সিমাম টাইম যে সমস্ত প্রশ্নগুলো আমি দিয়ে থাকি সেগুলোর পাশে যদি অড প্রশ্ন দিয়ে রাখি সেগুলো বলে দিই আমি, যে তোমরা যদি কেউ পড়ো, যদি একটা করো, তাহলে এই প্রশ্নটার নোটস এইভাবে বানাবে। যেমন আমি বলেছিলাম যে ননসেন্স অ্যান্ড সিম্বল যদি করো তাহলে ওটাকে একটা এইভাবেই কোশ্চেন্সটাকে দিয়ে তুমি নোটস বানিয়ে নাও, তাহলে কোনো সমস্যা হবে না। এবার ধরো যারা মানে কাইন্ড অফ সবেমাত্র ইউটিউবে এসেছে, যেমন একটা কমেন্ট আমি দেখলাম যে 2 ঘন্টা আগে ইউটিউব চ্যানেল খুলেছে এবং সে কমেন্ট করছে, মানে আমাকে উল্টোপাল্টা আর কিছু বলছে। তো জাস্ট ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা। এবার আসি ডিএসসি 6। ডিএসসি 6-এ তোমাদের আমি কয়েকটা জিনিস বলেছিলাম এর আগের ভিডিওতে, জাস্ট কালকেই বোধহয়। সেখানটা আমি বলে দিয়েছিলাম যে কোন কোন প্রশ্নগুলো করবে আর কিভাবে করবে, এবং আজকে আমি পুরো ব্রিফলি ডিসকাস করে দেবো যে কোন প্রশ্নগুলো কিভাবে করবে এবং কিভাবে করলে ভালো হয়, আর প্রশ্ন ঘুরালে কিভাবে কি করতে পারে না পারে। ডিএসসি 6-এ কোশ্চেন্সগুলো বলার আগে তোমাদের আমি একটা প্রশ্ন দেখাচ্ছি। এই প্রশ্নটা একটুখানি স্ক্রিনশট মেরে নাও। এটার কি কাজ আমি একটুখানি পরে বলে দিচ্ছি। প্রথমে আসি মীনাক্ষী মুখার্জির পার্টটা থেকে। অনেকের তো সমস্যা মীনাক্ষী মুখার্জির পার্টটা থেকে। এর আগের বারে আমি মীনাক্ষী মুখার্জির পার্টটা থেকে যে দুটো প্রশ্ন লিখেছিলাম সেই দুটো প্রশ্ন পড়ে গেছিলো, একদম দুটোই পড়ে গেছিলো। খুবই সহজ একটা প্রশ্ন করেছিল মীনাক্ষী মুখার্জি থেকে, তোমাদের খুবই একটা কঠিন প্রশ্ন করে না। এবার তোমাদের মীনাক্ষী মুখার্জির প্রশ্নগুলো বুঝতে গেলে একটুখানি কনটেক্সট বুঝতে হবে। মীনাক্ষী মুখার্জি তার দ্য বিগিনিংস অফ দ্য ইন্ডিয়ান নোভেল ওই বইটাতে কি কি ডিসকাস করেছেন। উনি প্রথমে আর্লিয়েস্ট যে সমস্ত রাইটাররা, ইন্ডিয়ান নোভেলিস্টরা নোভেল লিখতেন বা গল্প উপন্যাস লিখতেন, তারা বেসিক্যালি যখন ইংলিশে লেখা শুরু করলেন, এবং সেই তাদের লেখার মধ্যে কোন কোন সাবজেক্ট ছিল, দেন সেগুলো নিয়ে উনি কিছু কথাবার্তা বলেছেন। এবং কিছু কিছু রাইটার বেসিক্যালি হচ্ছে কি যে ইংরেজিতে লিখলেও কিছু শব্দ যেগুলো হয়তো ইন্ডিয়াতে এক্সিস্ট করে না, ইংরেজদেরকে বোঝানোর জন্য সে সমস্ত ওয়ার্ড ইউজ করেছেন। বেসিক্যালি যখন নোভেলিস্টরা ইংলিশে নোভেল লিখতো, তাদের তো আর সেই সময় কোনো পাঠক ছিল না, তাই কারণ ইন্ডিয়াতে তখন ইংলিশ খুব একটা বেশি পড়তো না আর চর্চিত ছিল না। সেক্ষেত্রে যে সমস্ত নোভেলিস্টরা ইংলিশে নোভেল লিখতো তাদের পাঠক থাকতো হচ্ছে কি তোমার ইংরেজরা। তো তাদেরকে বোঝানোর জন্য বা তাদের কোনো সিচুয়েশন বোঝানোর জন্য বা কোনো একটা খাবারকে বোঝানোর জন্য রাইটাররা বা নোভেলিস্টরা কিন্তু কিছু কিছু ওয়ার্ড ইউজ করতো। তার মানে কি তাদের উপরে ব্রিটিশ ইনফ্লুয়েন্স বা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজের একটা প্রভাব পড়েছিল, তো ওটা নিয়ে ডিসকাস করেছেন। এবং ল্যাঙ্গুয়েজের প্রভাব, তারপর রিডারশিপের প্রভাব, রিডারশিপের যে কনটেক্সট ওটাও ডিসকাস করেছেন, যে রিডারশিপ কতটা ম্যাটার করতো। মানে বেসিক্যালি লিখতো কেন, লিখতো তার কারণ হচ্ছে কি যে মানে মোটামুটি একটা রাইটার লেখে কেন, তার পেটে ভাত জোগানোর জন্য। এবার ধরো রিডার্স যারা বা যারা পাঠক, তারা যদি বই না কেনে তাহলে কি হবে। এবার ইংলিশে নোভেল লিখছে, রিডার কারা, রিডার হচ্ছে কি ইংরেজটা। এবার ওদেরকে বোঝাতে হবে, সেই কারণে যেন পড়তো। তোমরা যদি রাজমোহন সোয়াইপ পড়ো সেখানটায় দেখবে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটা কথা ইউজ করেছেন স্যালাড, বা আরো অনেক কথা ইউজ করেছেন যে কথাগুলো বেসিক্যালি হচ্ছে কি তোমার ইংরেজরাই বুঝতে পারবে। স্যালাড কথাটা ইন্ডিয়াতে ছিল না আগে, যখন আর্লিয়েস্ট নোভেলিস্টগুলো নোভেলগুলো লিখতেন, সেটা একটা ব্যাপার। প্লাস এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা স্ট্রাকচার,
মানে একটা নোভেল লেখার স্ট্রাকচার, সেই স্ট্রাকচারও কিন্তু নর্মাল হচ্ছে কি যে ব্রিটিশদের যে সমস্ত রাইটিংগুলো উনি পড়েছিলেন সেই রাইটিং থেকে ইনফ্লুয়েন্সড হয়ে উনি কিন্তু লিখেছিলেন। তার মানে কি একটা ব্রিটিশ ইনফ্লুয়েন্স ছিল আর্লিয়েস্ট নোভেলিস্টদের উপরে বা নোভেলের উপরে, সেই কনটেক্সটগুলো উনি ডিসকাস করেছেন এবং আরেকটা মানে মহিলা নোভেলিস্টদের কথা ডিসকাস করেছেন। এটা হচ্ছে কি ওভারঅল মীনাক্ষী মুখার্জির পার্ট। এবার দেখো প্রশ্ন কিভাবে কিভাবে দিতে পারে। আমি যখন এর আগের ভিডিওটা পোস্ট করি তখন বলেছি যে এই দুটো প্রশ্ন কম্বাইন করে করো যারা একটা করছো, এবং তার মানে এটা এমন নয় বা একদমই নয় যে এই দুটো প্রশ্নের যে অ্যান্সার্স একদম আইডেন্টিক্যালি 100% সেম, 100% সেম নয়। এই দুটো কোশ্চেন্সের মধ্যে যে অ্যান্সার এটা হচ্ছে কি প্রায় বলতে গেলে 70 থেকে 80% সেম। এবার যারা একটা করবে তাদের জন্য তো আর পসিবল না আমার দুটো বলা। তো সেক্ষেত্রে তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা করে নিও, এটা করলেও তুমি কিছুটা মার্কস পাবে। তো যারা একদম কিছু করতে পারোনি সমস্যা, তোমরা মোটামুটি প্রথমটা করো, জাস্ট সেকেন্ডের প্রশ্নগুলো দেখে রাখবে, যেমন ব্রিটিশ ইনফ্লুয়েন্স বা রোল অফ কলোনিয়ালিজম বা হচ্ছে কি রিডারশিপ বা ল্যাঙ্গুয়েজের প্রভাব, ওই যে বললাম ল্যাঙ্গুয়েজ রিডারশিপের প্রভাব বা ন্যারেটিভ টেকনিকের প্রভাব, এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লাস্টে সমস্ত ঘটনাগুলো সমস্ত মানে ঘটনাগুলো কি করেছে লাস্টের দিকে সমস্ত কিছু বলেছে, তাই না? মানে মেন ধরো অনেকে অপরাধ করছিল, লাস্টের দিকে অপরাধী ধরা পড়েছে, এই যে টেকনিকটা এটা কিন্তু ব্রিটিশদের থেকে শেখা, উনি শিখেছেন। সেই যে ন্যারেটিভ টেকনিক সেই সমস্ত ইনফ্লুয়েন্স কিন্তু ছিল। তো ওটা ওভারঅল হচ্ছে কি ব্রিটিশ ইনফ্লুয়েন্সের মধ্যে পড়ে। বোঝা গেছে? তাহলে এই প্রশ্নটা ভালো করে দেখে যাবে এবং এটা করলেই হবে। যারা আমার থেকে নোটস কিনেছো, নোটসের দেখবে প্রথমে যে নোটসটা দেওয়া রয়েছে দেন সেটা করবে, ভালোভাবে হয়ে যাবে। এবং এই দুটো করলে আর একটা প্রশ্ন হয়ে যাবে, সেটা হচ্ছে কি এটা, তার জন্য এটা দেওয়া। বোঝা গেছে? এবার দেখো প্রথম প্রশ্নতে কি আছে মীনাক্ষী মুখার্জির পার্ট থেকে। মীনাক্ষী মুখার্জির পার্টে প্রথম প্রশ্ন লিখেছিলাম আমি, হাউ ডাজ মীনাক্ষী মুখার্জি স্টেবিলাইজ দ্য লিঙ্ক বিটুইন রাইজ অফ দ্য ইন্ডিয়ান নোভেল অ্যান্ড দ্য 19th সেঞ্চুরি সোশ্যাল রিফর্ম মুভমেন্টস। উনি বলছেন মানে কিভাবে মীনাক্ষী মুখার্জি ইন্ডিয়ান নোভেলের রাইজটা এবং 19th সেঞ্চুরি সোশ্যাল রিফর্মের মুভমেন্টের সময় যে নোভেলটা আছে সেই দুটো নোভেলের যে কানেকশনটা বা লিঙ্কটা কিভাবে উনি তার টেক্সটের মধ্যে দেখিয়েছেন সেটা। তার মানে কি যখন তুমি রাইজ অফ দ্য ইন্ডিয়ান নোভেল দেখাবে তখন তোমাকে ব্রিটিশ ইনফ্লুয়েন্স দেখাতে হবে যে ভাই ওদের রিডার ছিল ব্রিটিশরা, সেই কারণের জন্য মোটামুটি ম্যাক্সিমাম রাইটাররা কিছু ওয়ার্ড ইউজ করতো, প্লাস তাদের টেকনিক ইউজ করতো সেটা। তারপরে যখন সোশ্যাল রিফর্ম হয় 19th সেঞ্চুরিতে তখনকার নোভেলগুলোতে কি ইনফ্লুয়েন্সগুলো পড়ে, কিছু কিছু রাইটার ব্রিটিশদের ভারতে থাকা অনুচিত দেন সেটা নিয়ে লিখতে শুরু করে, সেখানে রাখতে হবে। তার মানে কি মানে দুটো অ্যান্সার আছে ওভারল্যাপ করছে, তো সেক্ষেত্রে দুটোকে একসাথে করে মার্কস নোট বানালে একটা করলেও কিন্তু কাইন্ড অফ হয়ে যাবে। বাট একবার আমি কিন্তু বলছি না যে দুটো কোশ্চেন্সের অ্যান্সার 100% সেম। এবং অনেকে কোশ্চেন্স করো বা অনেকে কাইন্ড অফ হচ্ছে কি আমাকে আজকে কমেন্টে দেখলাম যে তুমি তো হচ্ছে কি যে অনেকগুলো অর প্রশ্ন দেওয়া তাহলে কোনো একটা পড়েই যাবে ঘরের ডিম। দেখো ব্যাপারটা হচ্ছে কি যে যখন আমি অর প্রশ্ন দিচ্ছি সেই অর প্রশ্ন কিছুর মানে আছে, জাস্ট সিম্পলি তোমাকে একটুখানি হালকা পাতলা ইংলিশ জানতে হতো ব্যাপারটা বোঝানোর জন্য। তোমাদের এই যে অর প্রশ্নগুলো দেওয়া থাকে তোমাদের সুবিধার জন্য। একটা জিনিস বলছি, প্রিভিয়াস এর একটা প্রশ্ন আছে, মানে যেমন একটা প্রশ্ন ইম্পর্টেন্ট বিশাল, যেটা হচ্ছে কি হাউ ডাজ মীনাক্ষী মুখার্জি ডিসক্রাইব ইনফ্লুয়েন্স অফ ব্রিটিশ রুল ইন আর্লিয়ার ইন্ডিয়ান ইংলিশ নোভেল। বলেছে ডিসক্রাইব দ্য ইনফ্লুয়েন্স অফ ব্রিটিশ রুল, এটাকে কি বলে? কলোনিজম বলে না? কলোনিয়ালিজম বলে না? তো যদি আমি দিয়ে দিই প্রশ্নটাকে ঘুরিয়ে রুল অফ কলোনিয়ালিজম, একই অ্যান্সার হবে। এবার তোমাদের প্রশ্নটা যদি এইভাবে না দিয়ে এইভাবে দেয় অনেকে বুঝবে না, তার জন্য আর প্রশ্ন দেওয়া, এটাতেও অনেকের সমস্যা। তো এত সমস্যা নিয়ে কাইন্ড অফ হচ্ছে কি যে প্রচুর সমস্যা, মানে তোমাদের কথা বলে আমি দেখি, বাট এটা আমি অনেকদিন আগে প্রায় 5-6 বছর ধরে দেখছি, যদিও কোনো ফারাক পড়ে না, বাট এগুলো বোঝানো এই যে মোটামুটি 10 মিনিটের ভিডিওতে পসিবল না, তো তোমাকে আমি বোঝাতে পারবো না। তুমি আমাকে একদিন ফোন করবে যে লিখেছিলে বা কাইন্ড অফ হচ্ছে কি তুমি আমার কাছে পড়তে পারো, তো একদম পুরো ডিটেলে বুঝিয়ে দিই আমি যে কোন কোশ্চেন্সটার সাথে কোন কোশ্চেন্সের ডিফারেন্স কতটুকু, কোন কোশ্চেন্সটার সাথে কোন কোশ্চেন্স মার্চ করে পড়লে ভালো হবে, সেটা আমি বুঝিয়ে দিই, সমস্যা নেই। এবার তোমরা কি বললাম, যারা একটা করছো তোমরা কম্বাইন করে করবে, এবং যারা দুটো করছো বা দুটো করে বলে বলছো তোমাদের এইটা আর এইটা এই দুটো করলেই হবে, আর বেশি প্রশ্ন এখান থেকে করার দরকার নেই। যারা একটা করছো দুটোকে কম্বাইন করে করবে, যারা দুটো করছো তোমরা এই দুটো কম্বাইন বা দুটো করলে কোনো সমস্যা নেই। লাস্টে যদি পারো, যারা দেখে নিয়েছো এরা যদি পারো তাহলে ভালো, আদারওয়াইজ দরকার নেই, সমস্যা হবে না কোনো। এবার আসে হচ্ছে কি মীনাক্ষী এই তোমাদের গল্প থেকে। গল্প থেকে তো তোমরা সবাই জানো যে ভাই দুটো গল্প থেকে দুটো প্রশ্ন আসবে, একটা করতে হবে। এবার কেমন ধরনের প্রশ্ন যদি কঠিন প্রশ্ন করে, দেখো আমি এর আগে বলেছি যে কালকের ভিডিওতে পোস্ট করার সময় বলেছি যে তোমাদের মিস্টার সেনের ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট। মিস্টার সেনের ক্যারেক্টারটাকে ঘুরিয়ে ফিরিয়ে বড্ড যে দিতে পারে, হাউ ডাজ
সিং পোর্ট্রেট টু কন্ট্রাস্টিং ওয়ার্ল্ডস অফ সন্তোষ সেন অ্যান্ড কল্যাণী, মানে দুটো ওয়ার্ল্ডটাকে কিভাবে উনি দেখিয়েছেন এই গল্পের মধ্যে, মানে সন্তোষ সেনের লাইফটা কিভাবে দেখিয়েছেন, কল্যাণী লাইফটা কিভাবে দেখিয়েছেন, এটা প্লাস হচ্ছে কি বলতে পারে ডিসকাস দ্য থিম অফ ইস্ট ওয়েস্ট কালচার কনফ্লিক্ট অফ ইন ব্রাইড ফর দ্য সাহেব, ইস্ট ওয়েস্ট যে কালচার যে কনফ্লিক্ট যেটা তৈরি হয়েছিল মিস্টার সেনের মধ্যে, সেটা থিম কীভাবে দেখিয়েছেন, বা টাইটেলটাকে ঘুরিয়ে, বা বলতে পারে যে কালচার ডিফারেন্স। এবার এই টোটাল কোশ্চেন্সের যে অ্যান্সারটা মিস্টার সেনের ক্যারেক্টারটা করলে হয়ে যাবে। কেন হয়ে যাবে? অনেকে বলবে টাইটেলটা মানে মিস্টার সেনের ক্যারেক্টার করলে কি টাইটেল হবে? গল্পটার নাম শোনো, গল্পটার নাম হচ্ছে কি দ্য এ ব্রাইড ফর দ্য সাহেব, মানে একটা সাহেবের ব্রাইড, সাহেবকে মিস্টার সেন, তাহলে মিস্টার সেনকে নিয়ে গল্পটা লেখা। তো সেক্ষেত্রে যদি এখান থেকে টাইটেলটা পড়ে তাহলে মিস্টার সেনের ক্যারেক্টারটা বা আমার যে নোটসটা আছে একদম সমস্ত কোশ্চেন্সকে অ্যাডজয়েন করে একটা মাস্টার নোট বানানো। যদি মাস্টার নোট না পড়ো তাহলে তোমাকে মিস্টার সেনের ক্যারেক্টারটাকে সেপারেটলি করতে হবে, প্লাস টাইটেলটাকে সেপারেটলি করতে হবে, সিম্পল হিসেব বলে দিলাম। এবার কথাটা হচ্ছে কি যে দুটো গল্প থেকে তো দেবে, দুটো গল্প থেকে তো আর দুটো ক্যারেক্টার দেবে না, আমি দুটো তো ক্যারেক্টার রেখেছি। যদি মিস্টার সেনের ক্যারেক্টার দেয় তাহলে বেসিক্যালি হচ্ছে কি আননোন প্রোটাগনিস্ট দেবে না। যদি আননোন প্রোটাগনিস্টের ক্যারেক্টার দেয় তাহলে কিন্তু মিস্টার সেনের ক্যারেক্টার দেবে না, ঘুরিয়ে টাইটেল দেবে, নইলে হচ্ছে কি টু কন্ট্রাস্টিং ওয়ার্ল্ড অফ সন্তোষ সেন আর কল্যাণী দেবে। বোঝা গেছে? তো যারা একটা একটা গল্প করছো, যেমন আমি একটু আগেই আমার গ্রুপে দেখলাম অরিজিৎ বলে একটা স্টুডেন্ট আছে আমার, ও বললো যে দাদা আমি এই গল্পটা করেছি এবং এই গল্প থেকে আননোন প্রোটাগনিস্ট করেছি আর টাইটেলটা করে নিয়েছি। একদম মানে সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তোমাদের আননোন প্রোটাগনিস্ট দেবে এখান থেকে, নাহলে টাইটেলটাকে ঘুরিয়ে দেবে। আর বড্ড যদি প্রশ্নে ঘোরায় তাহলে এই কমিউনাল ভাইলেন্সটাকে একটুখানি বাড়িয়ে চড়িয়ে এমন উদ্ভট প্রশ্ন করবে, তখন হচ্ছে কি আমাকে আবার কমেন্ট মানে তোমরা কমেন্ট করবে যে এই প্রশ্ন করা আসলে কিছু। তো এই কমিউনাল ভায়োলেন্স, আননোন প্রোটাগনিস্ট আর টাইটেল এবং এন্ডিং, তাহলে দেখো আহ, একটা হচ্ছে কি তোমার আননোন প্রোটাগনিস্ট, আর একভাবে দিতে পারে হচ্ছে কি তোমার টাইটেলটাকে, আর একভাবে হচ্ছে কি তোমার দিতে পারে কি বললাম যে কমিউনাল ভায়োলেন্স, আর একটা হচ্ছে কি এন্ডিং। এই তিন ভাবেই দেবে ঘুরিয়ে ফিরিয়ে। ঠিক আছে, বলে রাখলাম একটা কথা যে যদি মিস্টার সেনের ক্যারেক্টারটা দেয় তাহলে কিন্তু আননোন প্রোটাগনিস্ট দেবে না। এবং তোমার যদি এখান থেকে মাস্ট নোট করে নিতে পারো, যেমন অ্যানাদার কমিউনিটি তুমি করলে, এবার মাস্ট নোট করে নিলে আননোন প্রোটাগনিস্ট এবং টাইটেল বা কমিউনাল ভায়োলেন্সের থিম, এইভাবে করলে কিন্তু মাস্টার নোটটা করলে সমস্যা হবে না। এবার পরবর্তীকালে কেউ যদি এসে বলো যে তুমি তো আননোন প্রোটাগনিস্টের সাথে টাইটেলও দিয়েছিলে, এটা কি হবে? ক্যারেক্টারের সাথে কিভাবে টাইটেল হতে পারে? অ্যানাদার কমিউনিটিতে একটাই একটা গল্প আছে একটা ব্যক্তির, একজন ব্যক্তি, সে হচ্ছে কি প্রথম দিকে চাইছিল না যে ঝামেলা হোক বা গন্ডগোল বাড়ুক বা কমিউনাল ভায়োলেন্স হোক, এবং আলটিমেটলি সেই ওই কমিউনাল ভায়োলেন্সের শিকার হয়ে পড়ে। তাহলে তুমি যদি টাইটেল লেখো সেই ব্যক্তির কথা লিখতে হবে, যদি কমিউনাল ভায়োলেন্স লেখো সেই ব্যক্তির কথা লিখতে হবে, এবং যদি তার ক্যারেক্টারে লেখো সেই একই গল্প লিখতে হবে। তো সেক্ষেত্রে টাইটেলটার সাথে আননোন প্রোটাগনিস্টের ক্যারেক্টারটা যায়, কোনো রকম সমস্যা হবে না, যা কিছু তাকে জিজ্ঞাসা করে নিতে পারো। তাহলে বোঝা গেছে? যারা তাহলে এই গল্পটা করছো, এই গল্পটাতে এই সমস্ত প্রশ্ন দিয়ে মাস্ট নোট করে নিলে সমস্যা হবে না। তোমাকে যদি পরীক্ষাতে এই দুটো গল্পের মধ্যে থেকে যদি মিস্টার সেনের ক্যারেক্টারটা দেয় তাহলে কিন্তু আননোন প্রোটাগনিস্ট দেবে না, আর যদি আননোন প্রোটাগনিস্ট দেয় তাহলে হচ্ছে কি মিস্টার সেনের ক্যারেক্টারটা দেবে না। যদি আননোন প্রোটাগনিস্ট না দেয় তাহলে বড় জোর টাইটেল দিতে পারে বা কমিউনাল ভায়োলেন্স দিতে পারে বা এন্ডিং দিতে পারে। বোঝা গেছে? ধরো এখান থেকে মিস্টার সেনের ক্যারেক্টারটা দিয়ে দিল, হয়ে গেল। তুমি ধরো করেছো আননোন এই অ্যানাদার কমিউনিটি, তাহলে তুমি ধরো মানে তাহলে তোমাকে ধরে রাখতে হবে যে ওখান থেকে মিস্টার সেনের ক্যারেক্টারটা দিয়েছে মানে এখান থেকে আননোন প্রোটাগনিস্ট দেয়নি, টাইটেলটা দেবে নয় হচ্ছে ক্যামেরা ভায়োলেন্স দেবে। তো সেম এখান থেকে যদি আননোন প্রোটাগনিস্টের ক্যারেক্টারটা দিয়ে দেয় তাহলে এখান থেকে মিস্টার সেনের ক্যারেক্টারটা দেবে না, হয় হচ্ছে কি মানে সন্তোষ সেনের এবং কল্যাণীর ক্যারেক্টার কন্ট্রাস্ট দেবে বা টাইটেলটা দেবে ঘুরে ফিরে, আর কোনো রকম প্রশ্ন এখান থেকে দেবে না। এবার আসে আর একটা প্রশ্ন, যারা এখান থেকে ব্রাইট ফর দ্য সাহেব থেকে করেছো, ব্রাইট ফর দ্য সাহেব থেকে আর একটা প্রশ্ন হয় কল্যাণী। আমি একটা ট্রিক বলে দিয়েছিলাম, মানে কিছুটা মার্কস পাওয়ার জন্য, ওটা পসিবল না, হয় না, তাও কিছুটা মার্কস পাওয়ার জন্য বলছি। ধরো বাই চান্স তুমি করে নিয়েছো একটা প্রশ্ন, কালকে পরীক্ষা, এখন আর কোনো প্রশ্ন করার পসিবল হচ্ছে না, তখন কি করবে? যদি বাই চান্স কল্যাণের ক্যারেক্টারটা দেয়, তখন একটা জিনিস বলেছিলাম, ধরো তুমি একটা নোটস মুখস্থ করেছো, একটা মাস্টার নোট, যদি কল্যাণের ক্যারেক্টার দিয়ে তখন কি করবে? এটার জন্য তো ভাবতে হবে, তাই না? সাপ্লি আসতে হবে না, মানে একটা 15 মার্কসের করা মানে অনেকটা মার্কস কমে যাওয়া। তখন কি করবে? তোমাদের বলেছি যে কল্যাণটাকে 5 মার্কসের জন্য করে নাও। ঠিক আছে? যদি বাই চান্স কল্যাণের ক্যারেক্টারটা দেয়, তখন কি করবে? কল্যাণের ক্যারেক্টারের যে অ্যান্সার্সটা 5 মার্কসের যে তুমি মুখস্থ করেছো সেটা একদম ওইটা দিয়ে শুরু করবে। শুরু করার পরে এই নোটসের ইন্ট্রোডাকশনসটা কেটে দেবে, কেটে দিয়ে বাদ বাকি বেলা থেকে সব লিখে দিয়ে চলে আসবে। তারপরে তুমি 15তে মোটামুটি 7, 8 বা 9 পেয়ে যাবে, সমস্যা হবে না। হিসেব বলে দিলাম, এখানটায় তো কোনো সমস্যা নেই, কেমনভাবে আসতে পারে না পারে বলে দিয়েছি, কেমনভাবে নোটস বানিয়ে নিলে সুবিধা হতো বলে দিয়েছি।
এবার আসি ঝামেলার পার্ট হচ্ছে কি যে কবিতা। প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে দিই, কবিতা পার্টটা থেকে মানে যেমন আমাকে বারবার একটা জিনিস বলতে হয় যে বেসিক্যালি এতগুলো অল্প প্রশ্ন অতগুলো পর প্রশ্ন আমার ইচ্ছার জন্য দিইনি। তোমাদের যদি মনে হয় যে ভাই আমি জানি যে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টটাকে কতভাবে ঘুরে আসতে হবে সেটা যদি তুমি বলো আমাকে, জানি, নেক্সট ইয়ার সেমিস্টার থেকে একটা একটা করে প্রশ্ন দেবো। যদি আমাকে আজকে কমেন্ট করে জানাও যে দাদা আমি অতটুকু ক্যাপেবল হয়ে গেছি যে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টটা নোটস মুখস্থ করলে আরও কত ধরনের নোটস মানে কোশ্চেন্স লেখা যাবে, অ্যাটেন্ড করতে পারবো আমি, ওটা আমি জেনে গেছি, বলে দেবে। আমি তাহলে নেক্সট সেমিস্টার থেকে তোমাদের অত প্রশ্ন ওর রাখবো না। তোমাদের কবিতার একটুখানি ঝামেলার পার্টটা বলে দিই। কবিতার ঝামেলাটার পার্টটা কি? ঝামেলা হচ্ছে কি যে তোমাদের 4টে কবিতা আছে। টু আ লেডি, আই এম নট রিচ, আওয়ার ক্যাজুয়ালিটি, এন্টারপ্রাইজ। আমার যতটুকু মনে হয়, যেটা আমি প্রথম দিন থেকে বলে বলে আসছি যখন সিলেবাস চেঞ্জ করে, যে তোমাদের এবারে হয়তো 3টে কবিতা থেকে 3টে প্রশ্ন দেবে, একটা লিখতে হবে। বাট ঠিক নেই, ঝামেলার পার্ট, নাও আসতে পারে, দুটো কবিতা দিয়ে দিল। এবার দুটো কবিতার মধ্যে কোন দুটো কবিতা করবে দেন সেটাও বলে দিয়েছিলাম। বলেছিলাম যে এর আগের বারে টু আ লেডি কবিতা থেকে প্রশ্ন দেয়নি, তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে টু আ লেডি ইম্পর্টেন্ট, এবং ক্যালকাটা ইউনিভার্সিটির ফেভারিট একটা প্রশ্ন বাট কবিতা হচ্ছে আওয়ার ক্যাজুয়াল ট্রি, সেই পয়েন্ট অফ ভিউ থেকে আওয়ার ক্যাজুয়াল ট্রি ইম্পর্টেন্ট। এবার ক্যাজুয়াল ট্রি যারা কবিতাটা পড়েছো, আমাকে তাদের জন্য এই সমস্ত অল প্রশ্নের অ্যান্সার যে কাইন্ড অফ বলছি 100% সেম নয়, সেটার বলে দিতে হবে না। তো একটা প্রশ্ন করো, তাহলেই এতগুলো প্রশ্ন তোমার কভার হয়ে যাবে। বোঝা গেছে? কাইন্ড অফ বললাম তার কারণ প্রত্যেক কটা প্রশ্ন ঠিক যেমনভাবে আছে, তোমার স্টার্টিংটা বা এই কথাটা ওই নোটসের মধ্যে লিখতে হবে। ধরো তুমি অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট পড়ে গেছো, পরীক্ষাতে পড়লো ঘোড়ার ডিম এই প্রশ্নটা, যে আওয়ার ক্যাজুয়াল ট্রি ইজ মোর দ্যান এ পোয়েটিক এভোকেশন অফ এ ট্রি, বা বললো যে এই প্রশ্নটা আওয়ার ক্যাজুয়াল ট্রি ব্রিংস আউট দ্য স্পিরিট অফ রোমান্টিক নস্টালজিয়া, এই কথাটা তোমার নোটসের কোনো না কোনো জায়গাতে থাকতে হবে। যার যে নোটস মুখস্থ করেছো, মাস্টার নোট হোক আর যেই নোটস, জাস্ট যে প্রশ্ন দেবে সেই কথাটা রাখতে হবে, কোনো সমস্যা হবে না। আমার নোটস যারা কিনেছো ওদেরকে আমি একটাই নোটস দিয়েছি, ওটা পড়ো, ওটাই লিখে আসো, কোনো সমস্যা হবে না। প্রত্যেকবার আমি একটাই দিই, ওখান থেকে বেটার মার্কস পেয়ে যায়। তো তাহলে মোটামুটি তোমরা এখান থেকে চেষ্টা করো দুটো করার, টু আর লেডি আর ক্যাজনো ট্রি, এই দুটো করলে সব থেকে বেস্ট, তাহলে ভালো হয়। যারা একটা একটা করবে বলছো তোমাদের আমি ছেড়ে দিলাম তোমাদের উপরে। টু আর লেডি যেহেতু আগের বছর আসেনি, সেই পয়েন্ট অফ ভিউ থেকে টু আর লেডি ইম্পর্টেন্ট। এবার ক্যালকাটা ইউনিভার্সিটির ফেভারিট একটা পোয়েম, তার নাম হচ্ছে কি আওয়ার ক্যাজনো ট্রি, সেই পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে কি যে আওয়ার ক্যাজনো ট্রি ইম্পর্টেন্ট। এবার তোমরা কিন্তু এখানটায় যে যে প্রশ্নগুলো মেনশন করা আছে সেখান থেকে পেয়ে যাবে, একবার দেখে নাও, বা সাজেশন যখন কালকে পরীক্ষা দিয়ে আসবে একবার চোখ বুলে নিও, একটু আধটু ঘোরাতে ফোরাতে পারলেও, বাট এর মধ্যে থেকে আশা করছি পড়ে যাবে। এবার যারা 3টে কবিতা করে নিয়েছো এন্টারপ্রাইজ, এই 3টে তাদের আর কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই। এন্টারপ্রাইজে ক্রিটিক্যাল অ্যাবিলিটি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ঘুরে ফিরে দিলে কীভাবে দিতে পারে, বড্ড জোর সেন্ট্রাল থিম দিতে পারে, আদারওয়াইজ একই প্রশ্ন। যারা 3টে করে নিয়েছো তোমাদের আর কোনো কাজ নেই, ঘুমাও বাড়ি বসে। এবার আসে হচ্ছে কি যে রাসমন্স ওয়াইফ। রাসমন্স ওয়াইফে আমি তোমাদের বলেছি যে আমি মানে বেসিক্যালি পরীক্ষাতে দুটো প্রশ্ন দেবে, একটা লিখতে হবে। আমি দুটো প্রশ্নকে টার্গেট করে মক টেস্ট বানাইনি, আমি একটা প্রশ্নকে টার্গেট করে মক টেস্ট বানিয়েছি। দুটো ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্নটা কি রেখেছি সেটা হচ্ছে কি মাথুর আর মাধবের ক্যারেক্টার কন্ট্রাস্ট, এবং প্রশ্নটাকে ঘুরিয়ে বলতে পারে যে আর্ট অফ ক্যারেক্টারাইজেশন। আর্ট অফ ক্যারেক্টারাইজেশন মানে জানো? আর্ট অফ, অনেকে আবার বলে দিই, অনেকে আবার বলবে যে অনেকগুলো অল্প প্রশ্ন রেখেছে একটা তো একটা পড়বে। এবার কোশ্চেন্স বুঝলে বা গল্পটা জানলে কাইন্ড অফ হচ্ছে কি যে আমাকে এই কথাগুলো বলতে না, আমাকে এত কথা খরচা করতে হতো না। বেসিক্যালি আর্ট অফ ক্যারেক্টারাইজেশন মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কীভাবে তার ক্যারেক্টারগুলো পোট্রে করেছে, মানে সমস্ত ক্যারেক্টারের ব্যাপারে বলতে হবে। এবার তুমি যখন মাধব আর মাথুরের ক্যারেক্টার কন্ট্রাস্ট বলবে, তখন তো আর তাদের ব্যাপারে শুধু বললে হবে না, ওর মাতঙ্গিনীকে টানতে হবে, তারপর হচ্ছে কি যে মাধবের ওয়াইফগুলোকে টানতে হবে, মাথুরের ওয়াইফগুলোকে টানতে হবে, বা সেই সমস্ত ব্যাপারগুলো কাইন্ড অফ হচ্ছে টানতে হবে। তার মানে সমস্ত ক্যারেক্টার চলে আসছে, তার মানে আর্ট অফ ক্যারেক্টারাইজেশন হয়ে যাচ্ছে। ন্যারেটিভ টেকনিক মানে কি? ন্যারেটিভ টেকনিক বলতে কীভাবে বেসিক্যালি গল্পটাকে উনি সাজিয়েছেন পর 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 পর, যখন ক্যারেক্টার কন্ট্রাস্ট করবে এটাও কাইন্ড অফ হয়ে যাবে। এবার এখানটা একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে কি যে মাথুর আর মাধব না দিয়ে যদি বাই চান্স মাধবের সাথে রাজমোহনের ক্যারেক্টার কন্ট্রাস্ট দিয়ে দেয়, সেটার জন্য প্ল্যানিং বলেছিলাম। কি প্ল্যানিং? মাধব এবং মাথুর করো, আর রাজমোহনের জন্য একটা ছোট্ট প্যারা করে রাখো। যদি রাজমোহনের সাথে মাধব দেয় তাহলে ওই প্যারাটা পুট করে দেবে, সমস্যা নেই। এবার আসছে হচ্ছে কি তোমাদের পরের প্রশ্ন, পরের ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটো ইম্পর্টেন্ট। যারা একটা একটা করবে বলছো,
মোটামুটি তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা করো বা চেষ্টা করো দুটো করার, তাহলে সমস্যা হবে না। এবার অনেকের কোয়ারিজ থাকতে পারে যে তুমি তো পরে লাস্টে কিছু প্রশ্ন দিয়েছো, যেমন মাতঙ্গিনীর ক্যারেক্টার দিয়েছো, লাস্টে বলছো টাইটেলটা, বা হচ্ছে কি অ্যালিগরি অফ মডার্ন লাইফ, বা ফার্স্ট ইন্ডিয়ান নোভেল, বা এন্ডিং। এইগুলোর অ্যান্সার কি হচ্ছে কি মাতঙ্গিনীর ক্যারেক্টার করলে হয়ে যাবে? হবে না, টু বি অনেস্ট হবে না। মানে টাইটেলের জন্য আলাদা কিছু প্যারা লিখতে হবে, ফার্স্ট ইন্ডিয়ান নোভেলের জন্য আলাদা কিছু প্যারা লিখতে হবে, অ্যালিগরির জন্য আলাদা কিছু প্যারা লিখতে হবে, এন্ডিংয়ের জন্য আলাদা প্যারা লিখতে হবে। বাট আমার থেকে যারা নোটস কিনেছে ওদের বেসিক্যালি মাতঙ্গিনীর ক্যারেক্টারটাকে আমি ওইভাবে দিয়েছি যাতে টাইটেলটা হয়ে যায় আর অ্যালিগরি অফ মডার্ন ইন্ডিয়ান হয়ে যায়, ফার্স্ট ইন্ডিয়ান নোভেলও কাইন্ড অফ কিছুটা হয়ে যাবে, এন্ডিংটাও তো হয়ে যাবে। তো এবার তুমি যদি আমার নোটস পড়ো তাহলে কোনো সমস্যা নেই। যদি নিজের নোটস বানাও যেখানে মাতঙ্গিনী তুমি ক্যারেক্টার করে নিয়েছো, সেখানে শুধু মাতঙ্গিনীর ব্যাপারে বলা আছে, টাইটেল নিয়ে কিছু বলা নেই, ফার্স্ট ইন্ডিয়ান নোভেল নিয়ে কিছু বলা নেই, সেক্ষেত্রে তোমার সমস্যা। মানে বোঝাতে পেরেছি কি বললাম? বাট তোমার ওপর ডিপেন্ড করছে তুমি কোনভাবে নোটস বানাবে। ওদেরকে একটা মাস্ট নোট দেওয়া রয়েছে, একটা মাতঙ্গিনীর ক্যারেক্টার দেওয়া রয়েছে, সেই মাতঙ্গিনীর ক্যারেক্টারটা করলে এখানটায় যতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নতে প্রায় 90% কভার হয়ে যাবে। এবং 10%-এর জন্য ওদের বলা রয়েছে যে যদি বাই চান্স টাইটেল আসে, মাতঙ্গিনীর ক্যারেক্টারটার নোটস যেভাবে দেওয়া রয়েছে আমি ওইভাবে পুট করবে, জাস্ট মিডলে কোনো প্যারাতে এক লাইন টাইটেলের জন্য লিখবে এবং লাস্টে কোনো প্যারাতে এক লাইন টাইটেলের জন্য লিখে দেবে, হয়ে গেলো টাইটেল অ্যান্সার্স কভার। এবার ফার্স্ট ইন্ডিয়ান নোভেলের জন্য সেপারেট কোনো প্রশ্ন ওদের দিইনি বা অ্যান্সার্স দিইনি, দিয়েছি বাট আমি বলেছি যে মাতঙ্গিনীর ক্যারেক্টারটা করলে হয়ে যাবে, তার কারণ মাতঙ্গিনীর ক্যারেক্টার যখন ডিসকাস করছি তখন আমি বলে দিয়েছি এইভাবে যে রাজমোহন সাহেব একটা ফার্স্ট ইন্ডিয়ান নোভেল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, দেন ওটার ক্যারেক্টারিস্টিক বলে দিয়েছি, দেন নোটসটা তারপরে ওইভাবে পোর্ট্রে করা আছে, সেই কারণের জন্য সেপারেট লাইট করার দরকার নেই। এবার তোমরা যারা কাইন্ড অফ একটা করেছো এবং শুধু মাতঙ্গিনীর ক্যারেক্টার করেছো ওইভাবে, তাহলে কিন্তু সমস্যা। বোঝা গেছে? এখানটায় যতগুলো প্রশ্ন আছে, টাইটেল বলো বা এন্ডিং বলো বা ফার্স্ট ইন্ডিয়ান নোভেল বলো, এই ফার্স্ট ইন্ডিয়ান নোভেল এবং হচ্ছে কি অ্যালিগরি অফ মডার্ন লাইফ, এইগুলোর থেকেও এন্ডিং বা টাইটেল এগুলো বেশি ইম্পর্টেন্ট, দেন তারপরে হচ্ছে কি যে ফার্স্ট ইন্ডিয়ান নোভেল। তো এমনভাবে নোটস বানাও যাতে একটা করলেও তাতে মোটামুটি পিঠ বেঁচে যায়, ঠিক আছে? এভাবে করলে মিনিমাম মার্কস পাওয়া যায়। যদি বেশি মার্কস পেতে তোমাকে বেশ কয়েকটা প্রশ্ন করতে হবে। তাহলে দুটো প্রশ্ন দিলাম আমি, তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো একটা করো, দুটো ইম্পর্টেন্ট, যদি পারো দুটো করো না তাহলে সব থেকে সেফ হবে, আদারওয়াইজ সমস্যার মধ্যে পড়তে হবে। এটা আসছে এবার 5 মার্কসের প্রশ্ন। 5 মার্কসের প্রশ্ন দেখেছো ডিএসসি 5 এ কমন পড়েছে, এবং ডিএসসি 5 এ শুধু 5 মার্কস বলে নয় 15 মার্কসেরও কমন পড়েছে। এবার দেখো আমি তো আর ঝগড়া করতে পারি না, কেউ কেউ বলছে যে হ্যাঁ কমন পড়েনি, ঠিকই তো বলেছে ও কমন পড়েনি বা কিছু, আর কিচ্ছু কমন পড়েনি, আরও অনেক কিছু বলছে। এবার আমি তো আর তোমাদের কাছে কিছু লুকাচ্ছি না, যা বলেছি বা যা কোশ্চেন দেওয়া আছে ইউটিউবেই রয়েছে, যা কিছু বলেছি ইউটিউবেই রয়েছে। এবার ওটা যদি দেখেও মানে প্রশ্ন তো দেওয়া রয়েছে, একদম পুরো ইয়ে ক্যারেক্টার, তারপর হচ্ছে কি আবোল তাবোল থেকে ক্যারেক্টার ডিপিক্টেড, তারপর হচ্ছে কি তোমার থুলুল্লাস থেকে সিম্বল, একদম হুবাহু লেখা রয়েছে। যদি ওটা দেখেও যদি না রিড করতে পারো, তাহলে আমি যাই প্রশ্ন দিই তোমার মনে হবে যে কমন আছে। 5 মার্কসের প্রশ্ন দেখো, 5 মার্কসের প্রশ্ন তোমার বলেছি কলোনির ক্যারেক্টারটা ব্রাইট ফাদার সাহেব থেকে, আর হচ্ছে কি মিস্টার সেনের ক্যারেক্টারটা, বা মিস্টার সেনের মায়ের ক্যারেক্টারটা বেশি বেশি ইম্পর্টেন্ট 5 মার্কসের জন্য। ওকে, নেক্সট আসছে হচ্ছে কি তোমার এখান থেকে ক্রিপার মানে আওয়ার ক্যাজনো ট্রি থেকে, যে কিভাবে হচ্ছে কি জায়ান্ট ক্রিপার এর ইমেজেস ইউজ করা হয়েছে বা একটা কোটেশনস দিয়ে দেয়, এই কোটেশনস দুটো ইম্পর্টেন্ট 5 মার্কের জন্য, এখান থেকে এইগুলো করবে। বাইসাইকেল বেসিক্যালি আধার কমিউনিটি থেকে। নেক্সট হচ্ছে কি মাইকেল মধুসূদন দত্ত ডিসক্রাইব দ্য টু লেডি, টোলেডি থেকে একটা 5 মার্কসের প্রশ্ন, আর আই এম নট রিচ থেকে একটা 5 মার্কসের প্রশ্ন, এই দুটো করলে এখান থেকে কমন পেয়ে যাবে। নেক্সট হচ্ছে কি রাজমোহন সোয়াইপ থেকে, এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। 5 মার্কসের প্রশ্ন যে কটা দিয়েছি, যদি সব কটা কমন না পাও অ্যাটলিস্ট যে কটা লিখতে হবে সে কটা আশা করছি কমন পেয়ে যাবে। এবং ঠিক যেমনভাবে বলেছি ঠিক তেমনভাবে করো। যদি এই মক টেস্টের মধ্যে যতগুলো প্রশ্ন আছে যদি সবগুলো করে নাও, তাহলে আর কোনো রকম চিন্তা করতে হবে না। আর যদি না করো যেভাবে করেছো একটু হালকা রিস্ক হবে, তার কারণ তোমাদের প্রশ্ন প্রচণ্ড ক্রিটিক্যাল করছে। এমডিসির প্রশ্ন যেমনভাবে করেছে, যদি আমি ওই কথাটা বলি, তোমাদের রাতেরবেলা ঘুম হবে না। তো ঠিক যেমনভাবে আমি বললাম আমি ভিডিওটা করতাম না, আমি এমডিসির প্রশ্নটা দেখার পরে ভিডিওটা করছি, তার একটা বেসিক কারণ কাল বলে দেবো ডিসি 7-এ যখন আমি ভিডিও পোস্ট করব। তো তোমরা মোটামুটি যেমনভাবে বললাম ঠিক তেমনভাবে করো, আদারওয়াইজ কিন্তু সমস্যা, তার কারণ প্রশ্ন ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, প্রশ্ন একটুখানি এদিক ওদিক করছে ওরা, দেখলাম আমি এমডিসির প্রশ্নতে। সো থ্যাংক ইউ সো মাচ। পরীক্ষা কেমন হলো কালকে জানিও।